নমস্কার, আমি রীতি চলে এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন পর্ব নিয়ে উপন্যাসের। আজকের পর্ব পঞ্চম পর্ব। তো চলুন শুরু করি আজকের পর্ব। বলেছিল বটে যে সে আসবে শুভেনের কাছে, কিন্তু চান করে উঠে আধ ঘন্টা বসে থাকার পরও কুঁড়ি এলো না। ছোটুদারও কোনো পাত্তা নেই। খোঁজখবর করাতে রামুর কাছ থেকে জানল যে ছোটুদা এবং কুঁড়ি দুজনেই রান্নাঘরে শুভেন যা যা খেতে ভালোবাসে সেই পদ রান্নার তদারকিতে ব্যস্ত। শুভেন একটু বিরক্ত বোধ করল। সকলেই মানুবাবু নন, খাওয়াটাকেই সকলের জীবনের সব বলে মনে করে না। সে এপিকিউরিয়ান নয়, সে খেতে ভালোবাসে, কিন্তু কখনো সখনো। তাছাড়া রান্না করার চেয়ে কুঁড়ি তার কাছে এসে একটু গল্প যদি করত সে অনেক বেশি খুশি হতো। ছোটুদা আর কুঁড়ি নিশ্চয়ই ব্রেকফাস্টে ওকে একেবারে তাক লাগিয়ে দেওয়ার আয়োজন করছে। এমন এমন আইটেম যা হয়তো ওর 7 বছর কি 17 বছর বয়সে কখনো কোনো দিন ভালো লাগে বলে অসাবধানে জানিয়েছিল ছোটুদার কাছে, এবং বলা বাহুল্য যে সেই সব পদের একটিরও কথাও তার আজ আর মনে নেই। ব্রেকফাস্ট খাবেই না। বাবার উপরে, ছোটুদার উপরে এবং কুঁড়ির উপরে তো বটেই খুব অভিমান হলো তার। গাড়ির চাবিটা ড্রয়িং রুমের ফায়ার প্লেসের উপর থেকে নিয়ে গাড়িটা গ্যারাজ থেকে বের করে দারোয়ানকে গেট খুলতে বলে বেরিয়ে পড়ল গাড়ি চালিয়ে। গাড়ির শব্দ শুনে ছোটুদা বাবুর্চিখানার দিক থেকে দৌড়ে এসেছিল, কিন্তু ততক্ষণে অ্যাক্সিলারেটর দাবিয়ে সে অনেক দূরে চলে গেছে। রিয়ার ভিউ মিররে দেখে খুশি হলো যে গেটের সামনে দাঁড়িয়ে ছোটুদা হাত নেড়ে নেড়ে দারোয়ানের উপর খুব হম্বিতম্বি করছে। মা থাকতে এমনই অভিমান করত। অভিমান বস্তুটির দাম মা বাবা ছোটুদারাই দিতে জানে না, জানত। এই ঘরোয়া ব্যাপার, ঘরের বাইরে এর দাম দেয় না কেউই, বোঝেই না আদৌ। দাম দেওয়া তো অনেকই বড় ব্যাপার হলো। বেরিয়ে তো এলো, কিন্তু এখন যাবে কোথায়? ভাবল যে দোকানে সিঙ্গারা জিলিপি ভাজতে দেখেছিল সেখানে গিয়ে ওই সব খাবে। পোড়া মবিলেই ভাজা হোক কি যাতেই হোক, তাতে কুঁড়ির কথা না শোনার এক ধরনের নতুন রকম আনন্দও হবে, এবং কুঁড়ি পরে জানতে পেরে বিচলিত হবে যে এই কথা ভেবেই ভালো লাগায় গা শিরশির করে উঠল ওর। কিন্তু দোকান অবধি পৌঁছতে পারল না গিয়ে। কুঁড়িদের বাড়ির কাছাকাছি পৌঁছবার একটু আগেই সামনের বাঁ দিকের টায়ারটায় হঠাৎ শব্দ করে ফ্ল্যাট হয়ে গেল। গাড়িটাকে কুঁড়িদের বাড়ির গেটের বাইরে রেখে নেমে ও দেখতে গেল কি হয়েছে। একটা পেরেক, একটা সামান্য সস্তা পেরেক তার দামি অভিমানকে অবহেলায় ফুটো করে দিল। শব্দ শুনে ছবি কাকা বারান্দায় এসে দাঁড়ালেন। তারপর গাড়িটা চিনতে পেরেই এগিয়ে গেলেন গেটের দিকে। দেখুন তো কি কাণ্ড হলো। শুভেন একটু অপ্রস্তুত হয়েই বলল, তবু তো ভালো জায়গাতেই এসে হয়েছে, তোমার আর হাত লাগাতে হবে না। তুমি বরং গাড়িটা এই গেটের ভিতরে করে দাও, বাইরে না রাখাই ভালো। লরি যায় তো আজকাল। রাঁচি রোডে যাবার শর্টকাট তো এটা, খুব ঘন ঘন এই রাস্তা দিয়ে লরি যায়, মেরে দিতে পারে। তারপর শুভেনকে কিছু বলার সুযোগ না দিয়েই চেঁচিয়ে ডাকলেন ছবি কাকা, আরে বুধাই, ও বুধাইয়া হো। সেই ছেলেটি দৌড়ে এলো ভিতর থেকে। শুভেনকে দেখেই বলল, প্রণাম বাবু। চাবিটা দাও তোমার গাড়ির বুটের। ছবি কাকা বললেন। গাড়ির চাবিটা তুলে দিল শুভেন ছবি কাকার হাতে। তোমার স্টেপনিতে হাওয়া আছে তো? এতদিন গাড়িটা পড়েছিল। হ্যাঁ হ্যাঁ আছে, কালই তো সব কটা টায়ার আনালাম দোকান থেকে। স্টেপনি আসলে ছিলই না, কালই একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনলাম। বাইকের টায়ার পাওয়া তো এক ঝকমারি। ঠিক আছে, চলো তুমি ভিতরে চলো। বুধাই, তুই চাকাটা চেঞ্জ করে দে, আর পাংচার হওয়া চাকাটা ওই মুঞ্জ ভাইয়ের দোকানে এক্ষুনি গড়াতে গড়াতে নিয়ে যা। বলে দে আধ ঘন্টার মধ্যেই রেডি করে রাখবে। তুই নিয়ে এসে বুটে ভরে দিবি টায়ারটা। আমার মনে হয় স্টেপনিটাকে বুটে রাখাই ভালো, ওটা সরানো হলে। স্টেপনির অবস্থা বিশেষ ভালো নয়। অবাক হয়ে চেয়েছিল শুভেন ছবি কাকার দিকে। বিদেশি গাড়ির টায়ার এমনভাবে তৈরি হয় আজকাল যে পাংচার হয়ই না, কিন্তু হলেও এইরকম রাজকীয় ব্যাপার স্যাপারের কথাও আদৌ ভাবা যায় না। সব কিছুই করতে হয় নিজেকেই। সেই জন্যই বোধহয়
টিউবলেস টায়ারের চল হয়েছে ওইদিকে। ও দেশে যে ছবি কাকারা নেই, রামু, মালি, বুধাইরাও নেই। একটু অবস্থাপন্ন হলেই কেন মানুষের ভুঁড়ি হয়ে যায় দেশে, তা যেন বুঝতে পারল শুভেন। কুড়ি তো তোমাদের বাড়িতেই গেছে সকালবেলা। ছবি কাকা বোধহয় জানেন না যে শুভেনের সঙ্গেই গিয়েছিল কুঁড়ি। হ্যাঁ জানি, আজ তো আপনার আর কাকিমার নেমন্তন্ন আমাদের বাড়িতে দুপুরে, তাই না? নগেন কাকা আর শেফালি কাকিমাও আসবেন। হ্যাঁ তাই তো। তা কটায় যাব? মানুদার বাড়ি খাবো বলে তো সকাল থেকেই খুশিতে আছি। বাহ, আমি তার কি জানি। পর মুহূর্তেই কথাটা ঠিক ভদ্রজনচিত হলো না ভেবেই আবার বলল, যত তাড়াতাড়ি পারবেন যাবেন, আমার সঙ্গেই যেতে পারেন। তোমার সঙ্গে? বাহ, তা তো মন্দ বলনি। তা আমার যে বাজারে একটু কাজ ছিল। টাকাটা ঠিক হয়ে আসুক, আমি নিয়ে যাব এখন। আমি তো ভিকার এখানে। বাজার থেকে ঘরে এসে কাকিমাকে তুলে নিয়ে যাব। খাওয়াটা তো উপলক্ষ, আসলে যাওয়াটাই বড় কথা। তাই তাই, বেশ তো। তাহলে এখন ভিতরে চলো। নাস্তা টাস্তা করে বেরিয়েছো তো বেটা? এখন তো 9:30 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত বেলাতে নাস্তা না করে কি আর বেরিয়েছি? তবু চলো, চা তো খাবে এক কাপ আমার সঙ্গে। এই যে শিশির, দেখো কে এসেছে, কোথায় গেলে? পুরুষের নাম ছবি আর নারীর নাম শিশির, মজার ব্যাপারই। কাকিমার নাম শিশির নাকি? আসলে শিশির কণা, ওই ছোট হয়ে শিশির হয়ে গেছে। আর আপনার নাম তো ছবি? হ্যাঁ, বাবা ছবি বিশ্বাসের খুব ভক্ত ছিলেন তো, তখন ছবিবাবুর যেমন চেহারা তেমনই অভিনয়। যদিও বাবা গোঁড়া ব্রাহ্ম ছিলেন, আদি সমাজের। সিনেমা টিনেমা নিজে বিশেষ দেখতেন না, আমাদের তো দেখতে দিতেনই না। তবে ছবিবাবুর এক কাজিনের সঙ্গে বিয়ে হয়েছিল বাবার এক বন্ধুর। সেই সুবাদে ছবিবাবু সেই বন্ধুর বাড়িতে প্রায়ই আসতেন। তখন উনি যুবক। বাবা বলতেন, যেমন চেহারা তেমন অভিনয়, তেমনই ভদ্রলোক। কাকিমা এসে বললেন, ওমা তুমি এসেছ, এসো এসো, খুব ভালো সময় এসেছো বাবা। সবে চিঁড়ের পোলাওটা নামিয়েছি। খেয়ে এসেছো বললে কিন্তু আমি শুনব না। একটু চিঁড়ের পোলাও আর চা তোমাকে খেতেই হবে। শুভেনের খিদেও পেয়েছিল প্রচণ্ড। বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন দিন। চিঁড়ের পোলাও কখনো হয়ে খেয়েছে বলে সে মনে করতে পারল না। কাকিমা ট্রেতে বসিয়ে নিয়ে এলেন, বললেন, খাও, চাটা পরে আনছি, ঠান্ডা হয়ে যাবে তা না হলে। খাবার টেবিলে গিয়ে বসবে, খেতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ চলুন। খাওয়ার ঘরে যাওয়ার ইচ্ছা আরও একটি কারণে ছিল। খাওয়ার ঘরে ঢুকলেই যে কোনো বাড়ির বউ এবং মেয়েদের অস্তিত্ব অনুভব করা যায়, জানা যায় তাদের রুচি। এই যে বাবা, এখানে এসো, এখানে বসো। এই চেয়ারটা কুঁড়ির, অন্য কেউ বসলে তা নিয়ে রীতিমতন হাঙ্গামা করে। বাহ, দারুণ খেতে হয়েছে তো। কাকিমা কী কী দিয়েছেন এতে? পাগল ছেলে আমার, চিড়েরই তো পোলাও, তার আবার দারুণ। না, কী কী দিয়েছেন জানলে আমি ফিরে গিয়ে রাঁধবার চেষ্টা করতাম। কি আর দেব, গাজর, বিনস, একটু টমেটো দিয়েছি, আলু, পটল, তারপরে কিশমিশ দিলাম, চীনাবাদাম আর একটু ধনেপাতা দিয়েছি। তা ধনেপাতা তো টাটকা নয়, তোমার কাকা কলকাতা গেছিলেন, সেখান থেকে এনেছেন। কলকাতায় তো কোল্ড স্টোরেজের দৌলতে সারা বছর সবই পাওয়া যায়। তারপরে মুখ বিকৃত করে বললেন, হলে কি হয়, স্বাদ নেই মোটে গো, গন্ধ নেই, ওই দেওয়া না দেওয়া সমান। শুভেন লক্ষ্য করল কাকিমার মুখের মধ্যে এক গভীর বিষাদ মাখামাখি হয়ে আছে, বিল্ট ইন। বহু বছরের অশান্তি, অনিদ্রা, চিন্তা নিজের কারণে নয়, অন্যের কারণে জমলে মুখে বোধহয় এরকমই ছাপ পড়ে। বাঁ হাত দিয়ে কপালে এসে পড়া চুল সরিয়ে বললেন, খাও বাবা, তুমি খাও। আপনি? আমি এই তো নেব, তুমি আর তোমার কাকা একটু খেয়ে নাও। তোমাদের খাওয়া হয়ে যাবার পর আমি একা বসে আরাম করে নিরিবিলিতে খাবো। খাওয়া ব্যাপারটা জানো তো খুবই ব্যক্তিগত ব্যাপার, তাই না? এই দেখো না,
জানোয়ারেরাও খাবার সময় গোলমাল বা ভিড় হলে কিন্তু চটে যায়। তাহলে আমি একটু অসময়েতেই এসে পড়েছি, তাই না? ছি ছি ছি, এ কি বললাম, আর তুমি কি মনে করলে বাবা? ছবি কাকা বললেন, তোমাকে দেখে তোমার বাবার চেহারার কথা মনে পড়ে, ওই বয়সের। কাল শিশিরকে আমি সেই কথাই বলছিলাম। এই বয়সে বাবাকে আপনি দেখলেন কি করে? রিটায়ার করার পরই তো বাবা হাজারিবাগে এসে সেটেল করেন। তাও অবশ্য আজ প্রায় 30 বছর হয়ে গেল, হবে না? বাহ, আমরা যে দিল্লিতেই থাকতাম। দাদা মানে কুঁড়ির বাবা আর তোমার বাবা কি আজকের বন্ধু? দাদা অবশ্য তোমার বাবার চেয়ে বয়সে অনেকই ছোট ছিলেন। দিল্লিতে পাশাপাশি বাড়িতে আমরা থাকতাম। কত বড় আর সামনে পিছনে লনওয়ালা কোয়ার্টার ছিল মানুদার। আর দাদারও ছিল মালি, চাকর, দারোয়ান, আয়া। সেসব দিন নবাবের মতন কেটেছে। সেই দিল্লির সঙ্গে আজকের দিল্লির কোনো তুলনাই চলে না। আমাকে দেখে আমার দাদাকেও সাধারণ ভেবো না। দাদা ছিলেন নর্থ ব্লকের ফিনান্স মিনিস্ট্রির মস্ত বড় অফিসার, সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউতে। তখন তো ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের আলাদা আলাদা বোর্ড ছিল না। আর তখন তোমার বাবা মানে এই মানুদার অফিস ছিল সাউথ ব্লকে। এই সব দিনের কথা ভাবলে সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়। উপাদেও লাগছিল শুভেনের চিঁড়ের পোলাওটা। কাকিমা বললেন, আর একটু দিই বাবা তোমাকে। কাকিমার ভাগেই হয়তো কিছুই থাকবে না, না বলে কই এসেছে ও, তাই বলল, না না, আমি তো ব্রেকফাস্ট করেই এসেছি। ডাটকে নাস্তা করেছ তো বেটা? একেবারে ডাটকে। কাকিমা উঠে গেলেন চা আনতে। ছবি কাকা এদিক ওদিক চেয়ে নিয়ে প্রায় শুভেনের কানে কানেই বললেন, আরে, এই জায়গাতে এসেই তো আমার মাথার গোলমাল হয়ে গেল। বেশ ছিলাম দিল্লিতে, তাই? ছোটদার কাছে শুনেছিল অবশ্য সামান্য, তবে যাদের মাথার গোলমাল আদৌ থাকে তারা নিজেদের সম্পূর্ণ সুস্থই মনে করে অন্য সবাইকে পাগল ভাবে। আসলে গোলমাল টোলমাল নয়। ট্রান্সপোর্ট বিজনেসে আমার যে পার্টনার ছিল না, চক্রবর্তী, মুজফ্ফরপুরের লোক, সেই মিন লেচারাস লোকটাই আমাকে লুনাটিক ডিক্লেয়ার করে ব্যবসাটা মেরে দেবার তাল করেছিল। ব্যবসা রমরমিয়ে চলছিল। আমার গাড়িও তো ছিল দুটো, একটা কালো বুইক, তোমাদের গাড়িটার মতোই, জুইক জুইক করে চলতো। পেছনের সিটের সঙ্গে বার লাগানো ছিল। রামগড়ের রাজার ফ্যামিলির একজনের কাছ থেকে আমি কিনেছিলাম। আর একটা ছিল বেন্টলি, সাদা। আহা, কী চাল ছিল সেই গাড়ির! 45 মডেলের, কনভার্টেবল বডি, হুডটা খোলা যেত আধখানা। তোমার কাকিমাকে নিয়ে চাঁদনি রাতে রাজডেরোয়াতে বেড়াতে যেতাম প্রতি শনিবার রাতে। वो जमाना चला गया जब खलील खाने पख्ता उड़ाते थे। এখন তো আপনি বেশ ভালোই আছেন। গলা নামিয়ে ফিসফিস করে ছবি কাকা বললেন, দেখো বাবা, ভালো তো আমি চিরদিনই ছিলাম, কিন্তু ওই চক্রবর্তীটা তো তোমার কাকিমার প্রেমে পড়েছিল। ওকে অবশ্য আমি দোষ দিই না। তখন শিশিরের যা রূপ ছিল, তবে সেই ব্যাটার ভালোবাসা আর মুসলমানের মুরগি পোষা একই ব্যাপার। ভালোবাসা ব্যাপারটা বুঝে কটা লোকে বলো। কাকিমার রূপ কিন্তু এখনও আছে ছবি কাকা। তা অবশ্য আছে। অবশ্য চক্রবর্তীকে দোষও দিই না। আমার মতন দিল্লিবাসী স্মার্ট ব্যাচেলার, সেই প্রেমে পড়ে গেলাম। আর ও তো মুজফ্ফরপুরের গেঁয়ো ছেলে। কটা সুন্দরীও দেখেছে। তোমার কাকিমার দিক থেকে অবশ্য একটু সাড়া ছিল। স্ত্রীয়াস চরিত্রম বলে কথা। কেসটা শক্ত করবার জন্যই দিল ওরা আমায় পাগল বানিয়ে। এক বেটা ডাক্তার ছিল তিওয়ারি বলে, তাকে কটা টাকা খাইয়ে, বুঝলে না, দিলে রাঁচিতে চালান করে, মানে কাঁকেতে। তারপর সে আর কি বলবো বাবা। এইখানে পাগলদের মধ্যে পড়ে আমার মতো ব্যালেন্সড দিব্যি সুস্থ লোকও সত্যি সত্যি পাগল হয়ে গেলাম। কী কেলেঙ্কারি! সত্যি? সত্যি নয় তো কি? আমি কি সত্যি পাগল হয়েছি যে নিজের পাগল হওয়ার কথা অন্যকে বলবো? এই সময় কাকিমা এলেন চা নিয়ে।
দূর থেকে ছবি কাকাকে লক্ষ্য করে বললেন, কী সব বলছো তুমি শুভেনকে? হ্যাঁ, কি আর বলবো, আমার কথাই বলছিলাম, আমার লাইফ হিস্ট্রি। কাকিমার মুখ দেখে মনে হলো উনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। বিরক্ত গলায় বললেন, শুভেনটা সামান্য সময়ের জন্য এসেছে, ওকে কি তোমার লাইফ হিস্ট্রি না শোনালেই নয়? না না না, আমি তেমন কিছু বলিনি, মানে তোমার প্রেস্টিজ পাংচার করার মতন কিছুই না। আমি কি বলেছি যে পূর্ণিমা ওকে দিয়ে দেওয়া দাদার সমস্ত সম্পত্তি তোমাকে আর আমাকে লিখে দিয়েছে? ওইসব আসল কথা কিছুই বলিনি। আমাকে তুমি পাগল পাওনি যে? কাকিমা স্থির দৃষ্টিতে চাইলেন ছবি কাকার দিকে, তারপর শুভেনের দিকে। কাপে চা ঢালতে ঢালতে শুভেনের দিকে মুখ ফিরিয়ে বললেন, তুমি যতটুকু শুনেছ শুভেন, তা সত্যি। তোমাকে তো আমরা পর মনে করি না। তাছাড়া কুঁড়ি তোমার বাবার চোখের মনি। কুঁড়ির মতন মেয়ে না থাকলে আমাদের যে কি হতো জানি না। বলো তো, আজকাল এরকম কেউ করে? এখানে সমস্ত সম্পত্তি, কোম্পানির কাগজ, কলকাতার বাড়ি, ব্যাংকের ফিক্সড ডিপোজিট সবই প্রায় 15,000 টাকার গিফট ট্যাক্স দিয়ে আমাদের নামে লিখে দিয়েছে ও। বলো তো বাবা, এমন কেউ কি করে? কাল যদি আমরা ওকে না দেখি, ফেলে দিই? কি করবে? ফেলে দেবে? ছবি কাকার গলার স্বরে হঠাৎই অপ্রকৃতিস্থতার সুর লাগল। শুভেনের এই প্রথম মনে হলো ছবি কাকা সত্যি প্রকৃতিস্থ নয়। আবারও বললেন, ফেলে দিয়ে দেখোই না একবার, আমার কুঁড়িকে ফেলে দেবে? আমিও তোমাকে কানাহারি পাহাড়ের উপর থেকে ফেলে দেব। চমকে উঠল এবং দুঃখিত হলো শুভেন। কাকিমা এমন চোখ করে শুভেনের দিকে নীরবে তাকালেন যে শুভেন বুঝল তিনি বলতে চাইছেন, সবই তো বুঝছো বাবা, নিজের লোকের মতন ভেবে ক্ষমা ঘেন্না করে দিও। শুভেন ছবি কাকার চোখে চোখ রেখে চায়ের কাপটা তুলে নিল। কাকিমা বললেন, তুমি বসো, আমি তোমার ওষুধটা নিয়ে আসি। আমি খাবো না, আমি পাগল নই, তবু এরা আমাকে পাগলের ওষুধ খাওয়াবে। দেখেছো তো শুভেন, এই সবই ওই চক্রবর্তীর চক্রান্ত, আমার ওয়াইফের লাভার। তিনি কোথা থাকেন? তিনি? তা বলবো কেন? তুমি যদি নালিশ করে দাও তার কাছে, নালিশ করে বালিশ পেতে চাও, বলবো না। কাকিমা এলেন তাড়াতাড়ি, এক হাতে ওষুধ আর অন্য হাতে জল নিয়ে। বললেন, এই নাও, খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, কি ভালো রেঁধেছ চিড়ের পোলাওটা, এইটা আগে খাই, চাটা খাই, তারপরে তো। না, আগে খাও, এক্ষুনি ওষুধটা খেয়ে নাও, না হলে কিন্তু আমি কুঁড়িকে ফোন করে এক্ষুনি সব বলে দেব। কুড়িকে? না না না, কেন? ওকে আবার কেন বলবে? খাচ্ছি খাচ্ছি, এক্ষুনি খাচ্ছি, দাও দাও, এই তো খেয়ে নিলাম। ওষুধটা খেয়ে নিতেই কাকিমা যেন একটু নিশ্চিন্ত হলেন। বললেন, এবার খাও চিনের পোলাও। ছবি কাকা খেতে লাগলেন। প্লেটের মধ্যে মুখ ঝুঁকিয়ে বাচ্চা ছেলের মতন তিনি খেতে লাগলেন। পোলাও পাঞ্জাবির উপর পড়তে লাগলো চামচ থেকে, যেন শিশু ভোলানাথ। কাকিমা বললেন, শুভেন, তুমি কিন্তু চলে যেও না, আমি ওর বিছানাটা ঠিক করিয়ে আসছি। কাকিমা চলে যেতেই ছবি কাকা একবার হাসলেন, অনাবিল শিশু সুলভ হাসি। ক্লাস থেকে মাস্টারমশাই চলে গেলে দুষ্ট ছেলেরা যেমন করে হাসে তেমন মুখ করে। একটু চিঁড়ের পোলাও আর এক চুমুক চা খেয়ে বললেন, আমাকে যখন ওরা কাকের হাসপাতাল থেকে নিয়ে আসতে গেল, আমার দাদা আর শয়তান চক্রবর্তী, তখন দাদা গাড়িতে বললেন, কিরে ছবি, তোর তো কিছুই হয়নি, তোকে এতদিন এখানে এরা আটকে রাখলো কেন রে মিচিমিচি, তুই তো অ্যাবসলিউটলি নর্মাল। তাই? হ্যাঁ তাই তো, কিন্তু আমি কি বললাম জানো দাদাকে? কি? কি বললেন? যা ফ্যাক্ট তাই বলেছি। কি 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 ফ্যাক্ট? ছবি কাকা নিজের পিছনে ডান হাত দিয়ে একটা জোর চাপড় মেরে বললেন, দাদাকে বললাম, দাদা, সবই হচ্ছে কপালের দোষ, এই আমার কপালের দোষ। বলেই পিছনে আবার এক চাপড়।
প্রচণ্ড হাসি এসেছিল শুভেনের। কোনো রকমে চাপল কাকিমাকে আসতে দেখে। পরেই হাসি পেয়েছিল বলে নিজেকে খুব খারাপ বলে মনে হয়েছিল। চলো শোবে এবারে, চলো, কাকিমা বললেন ছবি কাকাকে। আহা, কি সুন্দর সকালটা। তাছাড়া আমার যে বাজারে যেতে হবে একবার শিশির। শুভেন বলেছে ওর গাড়ি করে আমাকে নিয়ে যাবে। আমার তো নেমন্তন্ন। গাড়িটা ঠিক আমারটার মতো নয় শিশির, শুধু রংটাই অন্য। তোমার আর আমার নেমন্তন্ন নেই মানুদার বাড়িতে আজকে? কুঁড়ি তো সকালেই চলে গেল, সেই জন্য। কচি পাঠা কি তুমি একা খাবে? জানি আছে, কিন্তু তুমি একটু ঘুমিয়ে নাও, তারপর আমরা যাব। খাবার আগেই তো যাব, এখন তো অনেক দেরি আছে। তাহলে শুভেন, তুমি এসে আমাদের নিয়ে যাবে তো গাড়ি করে? নিশ্চয়ই ছবি কাকা, নিশ্চয়ই। শুভেন বলল। কষ্ট হতে লাগলো ওকে ওর দেখে। কটায় আসবো কাকিমা? ছবি কাকাকে শুনিয়েই শুভেন বলল। কাকিমা বলল, তোমাকে বলবো বাবা। ইস, কি ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাচ্চা ছেলের মতন বললেন ছবি কাকা। কাকিমা বললেন, চলো, ওষুধটার এফেক্ট হলো খাবার সঙ্গে সঙ্গেই। আমি কি ধরবো কাকিমা? না না বাবা, বেডরুম অবধি ও নিজেই যেতে পারবে। আমি তাহলে বারান্দায় গিয়ে বসছি। আচ্ছা বাবা, আমি এক্ষুনি আসছি। বারান্দায় গিয়ে বসে শুভেন পাইপটা ধরালো। এমন সময় কাল যে আয়াটিকে দেখেছিল, কুঁড়ির সঙ্গে ঘুরতে ঘুরতে তাকেই দেখতে পেল। হাতে একটা ঠোঙা নিয়ে বাইরে থেকে আসছে। মেয়েটির সঙ্গেই চোখাচোখি হলো শুভেনের। শুভেন শুধল, তোমার নাম কি? মঙ্গলি। দিদিমণি তো নেই? জানি, তোমাদের বাড়ি তো গেছে, আর তুমি এখানে? এমনি। এমনি? তোমার দিদি কোন ঘরে থাকে? আমাকে একটু দেখাবে মঙ্গলি? কেন? এমনি, মানে আমি ঘরটা দেখতাম একবার। দিদি না বললে নিয়ে যেতে পারবো না, দিদি রাগ করবে। কোনো মরদ দিদির ঘরে যায় না। এমন সময় কাকিমা বারান্দায় এলেন। ওকে দেখেই পাইপটা লুকিয়ে ফেলল শুভেন। ঠিক আছে বাবা, খাও খাও, তোমরা এখন বড় হয়ে গেছো, আর তোমরা তো বন্ধুরই মতন। বাবুটা দিদিমণির ঘর দেখতে চাইছে মা। কাকিমা হেসে ফেললেন ওর কথার রকম শুনে। বললেন, তুই ঠেকিয়ে রেখেছিস বুঝি? হ্যাঁ, দিদি যদি বকে। বকবে না, যা বাবুকে নিয়ে যা। চলুন তাহলে বাবু। শুভেন উঠতেই কাকিমা বললেন, ঘর পরিষ্কার করেছিস তো? দিদি চান করার পর বাথরুম পরিষ্কার করেছিস? হ্যাঁ করেছি। শুভেন চলে যেতেই শিশিরকণার মুখে এক দুর্গেয় হাসি ফুটে উঠল। শুভেন হলঘর দিয়েই গেল। কালকের ফুলে ও ধূপের গন্ধ এখনও আছে, শুধু গানের গন্ধটাই নেই। গানে কি গন্ধ থাকে কে জানে। মঙ্গলির পেছন পেছন শুভেন কুঁড়ির ঘরে গিয়ে পৌঁছল। বাফের উপর গাঢ় সবুজ বাঁশপাতার ডিজাইন ছাপা পর্দা, পেলমেটের নিচে ওই কাপড়েরই বেড কভার সুন্দর করে টাক ইন করা রয়েছে। খাটের 3 পাশে গাঢ় সবুজ রঙা কাপড়ের ঝালর, নিচের দিকে ফ্রিল দেওয়া, বইয়ের আলমারি 2টো, লেখার টেবিল, টেবিলের উপর কুঁড়ির বাবা ও মায়ের ছবি, অন্য পাশে চুয়া, তার ক্যাবলা ক্যাবলা ভালো মানুষ চেহারার গাবদা গোবদা স্বামী এবং ওদের ছেলে মেয়েদের ছবি। দেওয়ালে ন্যাড়া মাথা ফোঁকলা দাঁতের একটা 8-9 বছরের মেয়ের ছবি হাসছে। শুভেন শুধল, এটা কে? ও মা, দিদি গো, কুঁড়ি দিদি। তাই? অনেকক্ষণ নিচে গিয়ে ফটোটার দিকে চেয়ে দাঁড়িয়ে দেখল শুভেন। লেখার টেবিলের উপর একটা চিঠি লেখার প্যাড রয়েছে, কলম রাখা তার উপরে, জার্মান মবলা কলম একটা কালো রঙের। ওখান থেকে সরেই আসছিল, এমন সময় চোখ পড়ল প্যাডটিতে। শুভেন চমকে উঠল। মঙ্গলির দিকে একবার চেয়েই চেয়ার টেনে বসে পড়ল টেবিলের সামনে। মঙ্গলি বলল, কি করবে গো তুমি? কিছু না, এই একটু বিশ্রাম করছি। শুভেন কি চিঠি লিখছিল কুঁড়ি? কি চিঠি? চিঠি ঠিক লেখেনি। প্যাডের প্রথম পাতাময় শুভেন দা, শুভেন, শুভেন চ্যাটার্জি বহুবার লেখা।
প্যাডের নিচের দিকে এক জায়গায় লেখা কুঁড়ি চ্যাটার্জি আর লিখেই কেটে দিয়েছে। তারপরও নিচে লিখেছে মিসেস শুভেন চ্যাটার্জি। শুভেন হিপ পকেট থেকে পার্সটা বের করে মুঙ্গলিকে 10টা টাকা দিল। এ বাবা, এত টাকা কেন গো? এমনি দিলাম। বলেই প্যাডটা নিয়ে ডান দিকে ড্রয়ারে ঢুকিয়ে রাখতে গিয়েই বলল, এই প্যাডটা কোথায় থাকে? ওই তো বাঁ দিকের ড্রয়ারে। জায়গা মতো রেখে দাও, হাওয়াতে পাতা উড়ে যায় যদি। হাওয়া তো নেই। অবাক হয়ে মুঙ্গলি বলল। আসতে আর কতক্ষণ? মনে মনে বলল, হাওয়ার কথা হাওয়াই জানে। কাল বাবার ট্রানজিস্টারে একটা গান হচ্ছিল খাওয়ার আগে আগেই। পাখি কখন উড়ে যায়, বদহাওয়া লেগেছে তার গায়ে। শুভেনের কথার মানে না বুঝে প্যাডটা নিয়ে বাঁ দিকের ড্রয়ার খুলে তার মধ্যেই রেখে দিল সেটা মুঙ্গলি। টাকাটা তোমাকে কেন দিলাম জানো? কেন? দিদিকে বলবে না যে আমি দিদির ঘরে এসেছিলাম। হেই বাবা, যদি কাকিমা বলে দেয়? কাকিমা বললে অন্য কথা, কিন্তু তুমি বলবে না, কেমন? আচ্ছা। নিচে নেমে বারান্দায় গিয়ে দেখল শুভেন মলিন মুখে কাকিমা বসে আছেন, আর ওকে দেখেই বললেন, এই তো এসো বাবা, বসো, দেখা হলো ঘর। হুম। এমন সময় বুধাই চাকাটা গড়াতে গড়াতে নিয়ে এলো। বুটের চাবিটা দিল শুভেন ওকে। আপনারা তাহলে কখন যাবেন? আমি কি এসে নিয়ে যাব? আর যাওয়া বাবা, তোমার কাকা কখন ঘুম থেকে উঠবেন কে জানে। 1:30-2টোর আগে তো নয়ই। তখনই যাবেন? তা তো হয় না শুভেন, মনটা বড় খারাপ হয়ে গেল। অনেক দিন পরেই এমনটা হলো। গত 6-7 মাস তো ঠিকই ছিলেন। ব্যাপারটা গরমের সময় বাড়ে বেশি, তবে এই শুধু উল্টোপাল্টা কথা বলেন, আর কিছু নয়। তবে গত সপ্তাহতেও অবশ্য একদিন হয়েছিল। কুঁড়ি তো এখন প্রায় সব সময় তোমাদের বাড়িতেই থাকে। মানুদাও কুঁড়িকে না দেখলে পাগল হয়ে ওঠেন। কুঁড়ি যখন বাড়িতে থাকেন, তোমার কাকা কিন্তু ঠিকই থাকেন, জানো তো। কি যে আছে মেয়েটার মধ্যে, মায়া কাটতে জানে ও মানুষের। আমাদের তো ছেলে মেয়ে নেই, ওই আমাদের সব। কোনোই অভাবও রাখেনি। ছোটবেলা থেকেই ওর এমনই স্বভাব, যে দেখে সেই ওকে ভালোবাসে। এমন সুন্দর স্বভাবের মেয়ে তো আমি আগে দেখিনি বাবা। আমাদের মেয়ে বলে বলছি না। চুয়া অন্যরকম ছিল, তাই না? চুয়াও ভালো, তবে 8-10টা মেয়ে যেমন ভালো হয় তেমনই আর কি। কুঁড়ি পড়াশুনোতে চুয়ার চেয়ে অনেক ভালো ছিল। বিএ অনার্স ছিল ওর, ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। প্রেসিডেন্সিতে পড়তো। তখন আমি বাড়ি ভাড়া নিয়ে কলকাতাতেই থাকতাম, আর দিদি এখানে থেকে সব সামলাতো। আমিও তো প্রেসিডেন্সির ছাত্রী ছিলাম। এমএও করেছিলাম ইংরেজিতে। দিদির আগে এখানে থাকা দরকার ছিল, কারণ দাদাও তো মানুদার মতোই অবুঝ ছিলেন। তোমার ছবি কাকা তখন মাঝে মাঝে যেতেন কলকাতায়। গরমের আর পুজোর ছুটিতে আমি আসতাম, কুঁড়ি আর আমি। ওর প্রফেসররা, কলেজের মেয়েরা সকলেই ওকে যেমন ভালোবাসতেন, তেমন ভালোবাসা খুব কম লোকেরই কপালে জোটে। কিন্তু কি বলবো বলো, আমাদের বৃদ্ধ বাড়িওয়ালা হিতেশবাবু যেদিন আমরা চলে আসি, সেদিন কুঁড়ির হাত ধরে কি কান্নাটাই না কাঁদলেন। বললেন এই বাড়ির লক্ষ্মী চলে গেল। এখনও কুঁড়ি সপ্তাহে একটা করে চিঠি লেখে ওনাকে। কলকাতায় তো আপনাদের ফ্ল্যাটও ছিল শুনেছি। আছে তো, কোম্পানি লিজে দিয়েছিলেন দাদা। তারা তো ছাড়ছেই না। বছর বছর ভাড়া বাড়িয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বলছে ফ্ল্যাট ছাড়ার কথা ভুলে যান। তাও ভাড়াটা বাড়িয়ে যাচ্ছে, এই যা। কুঁড়ি তাহলে বেশ আনইন্টারেস্টিং মেয়ে, বলুন কাকিমা। কেন আনইন্টারেস্টিং বলছো কেন? যার সবই গুণ, কোনো দোষ নেই, সে তো আনইন্টারেস্টিং। দোষ যে একেবারে নেই তা তো বলবো না, দুটো দোষ আছে। কি দোষ আছে? প্রথম দোষ এই যে বড় জেদি মেয়ে ও যা জেদ ধরবে তাও করেই ছাড়বে। আর দ্বিতীয় দোষ? নজরটা ভীষণ উঁচু। তুমি বিশ্বাস করবে না, বিএ পাশ করেছে 3 বছর হলো। কত ভালো ভালো সম্বন্ধ এলো,
সে মেয়ের কাউকেই নাকি পছন্দ নয়। মাস 2 আগে একটা ফটো পাঠিয়েছিল আমার ছোট বোন। ছেলে নিউ ইয়র্কে থাকে, MBA, জেনারেল মোটরের মস্ত বড় অফিসার। লোকে বলছে ডিরেক্টর হয়ে যাবে নাকি 3-4 বছরের মধ্যে। তা সে পাত্রও তো মেয়ের পছন্দই হলো না। ঠোঁট বেঁকিয়ে বলল, ধুস, বিদেশে কে থাকবে? তোমাদের আর কাকাবাবুকে মানে তোমার বাবাকে কে দেখবে? বয়স তো পড়ে আছে। তোমরা যখন আছো বিয়ে ফিয়ে আমি করতেই চাই না। ছেলেটির চেহারা যদি দেখতে শুভেন তুমি, সে নিজেও এসেছিল আমার বোনের সঙ্গে, এই তো গত মাসে কুঁড়িকে দেখতে। প্রথম দেখাতেই ভীষণ পছন্দ। তোমার চেয়েও লম্বা, ওয়েল বিল্ট, বাবার মস্ত ব্যবসা এক্সপোর্টের, এই কলকাতায়। তার একমাত্র ছেলে। কলকাতাতেই মার্সিডিজ গাড়ি চড়েন, ভাবতে পারো? বাবার ইচ্ছা চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসে ছেলে এখানে ব্যবসা দেখুক। বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গাতেই বিষণ্ণতা। কুঁড়ি বিয়ে করতে রাজি হলে হয়তো থেকেও যেতেও এই দেশে। তারপর আর কি? কুঁড়িকে দেখার পর তারও কোনো মেয়ে আর পছন্দ হলো না, ফিরে গেল নিউ ইয়র্কে। তার বাবা মা এখন আমার বোনকেই দায়ী করছেন, বলছেন কুঁড়িকে না দেখলে হয়তো অন্য মেয়ের চোখে ধরতো, এখন আর ধরছে না। তাই? ওর মনে যে কি আছে ওই জানে। শেষের কবিতার লাইন আওড়ায়, হাসে আর বলে, মোর তরে যদি কেহ কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। তাই বলে? তোমাকে একটা কথা বলবো বাবা, কাউকে বলো না। উড়িকে তো নয়, আমার সঙ্গে জীবনে আর কথা বলবে না তাহলে। কি কথা? তুমি যখন সেই গতবারে এসেছিলে, মানে বৌদির শ্রাদ্ধের সময়, তখন তোমার একটি একলা ছবি তুলেছিল চুয়া, ওই কানহারি উপরের বাংলোর সামনে। হ্যাঁ, কেন বলুন তো? সেই ছবিটা চুয়া বসবার ঘরে অর্গানের উপর বাঁধিয়ে রেখেছিল। তুমি তো আমাদের সকলেরই সমান প্রিয়, আমরা সকলেই দেখতাম ছবিটা। কিন্তু তুমি চলে যাওয়ার 15 দিনের মধ্যেই ছবিটা চুরি গেল। চুয়া তো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিল, কিন্তু ছবি যে কোথায় গেল আর কে যে তা চুরি করলো তা আমরা কেউই খুঁজে পেলাম না। আর আমি চাকর বাকর আয়া সকলকে মা দিদিমাদের মতন চাল পোড়া খাওয়ালাম, পুলিশের ভয় দেখালাম। সে ছবি তো পাওয়া গেল না, কিছুই জানা গেল না। তারপর এই মাস 3 আগে কুঁড়ির যখন প্যারাটাইফয়েডের মতন হলো, এখনও তো পুরো সেরে ওঠেনি। ওকে দেখে অবশ্য বুঝবে না, তখন ওর ঘরেই থাকতে হতো তো আমাকে, দিন রাত আমি থাকতাম। মানুদাও আসতেন না তখন, কিন্তু দিনে বার করে ফোন করতেন। তুমি কিন্তু গাড়িটা ঠিক করে মানুদাকে বাইরে বের করে এনে একটা কাজের মতো কাজ করেছ শুভেন। এখন অনেক দিন আয়ু ওর বেড়ে যাবে। এবারে একটা ড্রাইভার রেখে দাও। তারপরে? কাকিমা, আপনি কিন্তু অন্য কথায় চলে গেলেন। ও দেখেছ, সত্যি তো। তারপরও আমি ওর ওই শাড়ি বের করতে গিয়ে একদিন চেস্ট অফ ড্রয়ার্সে থাক শাড়ির ভিতর থেকে তোমার সেই ছবিটা বের করলাম। মেয়ে তখন জ্বরে বেহুঁশ, যেখানে ছিল আমি সেখানেই ভয় ভয় আবার রেখে দিলাম। ও কিন্তু জানে না যে আমি দেখেছি, বলবার সাহসও হয়নি। ওর বয়সের কোনো মেয়েরই আমি এমন ব্যক্তিত্ব কিন্তু দেখিনি শুভেন। পলিটিক্সে গেলে হয়তো ইন্দিরা গান্ধী হতে পারত। আমাদের বাড়িতে তো ও একমাত্রই পুরুষ। দাদা যখন বেঁচেও ছিলেন তখনও তাই ছিল। আমাদের ভালোবাসার জন বলে আমি কিন্তু এত কথা বলছি না শুভেন। তোমার বাবাকেও দেখো, তিনিও কি কম রাশভারী আর গম্ভীর সাহেব ছিলেন না? কিন্তু কুঁড়ি যে তাকে নিয়ে কি করে কি বলবো, মনে হয় তিনি 6 মাসের একটি শিশু। কুঁড়ি কিন্তু মানুদার সম্বন্ধে একটা কথা বলে, এমন বয়সের এমন ইন্টারেস্টিং আধুনিক মানুষ ও আর দেখেনি। বাবা সত্যি এখন খুব আনম্যানেজেবল হয়ে গেছেন। ছোটদাও তাই বলে। কুঁড়ি না থাকলে ছোটদাও হয়তো চাকরি ছেড়ে দিয়ে চলে যেত। আমাদের বাড়ির পুরো ব্যালেন্সটাই এখন কুঁড়িরই হাতে। ওই তো দেখি মালকিন সর্বার্থে।
আঁচলে চাবি না বাঁধলে কি কেউ মালকিন হয় বাবা? যতই সে মরুক, দাসী, বড়জোর গভর্নেসের বেশি সম্মান তো তার প্রাপ্য নয়। চাবির গোছা এমনি দিলেও যে তুলে নেবে সেই চরিত্রের মেয়ে তো সে নয়। তাছাড়া মেয়েও তো আমাদের ফেলনা নয়, কারোর উপরে কোনো ব্যাপারে নির্ভর করার কোনো প্রয়োজন নেই তার। বাঁধা তাকে বড়ই মুশকিল, একমাত্র ভালোবাসার বাঁধন ছাড়া। মালকিন কথাটা কখনো উচ্চারণও করো না, কুঁড়ি শুনতে পেলে খুব দুঃখ পাবে। ঠিক আছে, আর বলবো না। গাড়িটার গায়ে লাল ধুলোর পরত পড়েছিল। পালক দিয়ে তা অনেকক্ষণ ধরে ঝেড়ে বুধাই বুট বন্ধ করে চাবিটা এনে বারান্দার বেতের টেবিলে রাখল। কাকিমা বললেন, ইস, কি নোংরা চাবিটা দিলি। যা যা যা, সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে আয় চাবিটা। বাবুর হাত একেবারে নোংরা হয়ে যাবে যে। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। না না না, ঠিক নেই, যা বুধাই। শুভেন ভাবছিল বিদেশে ইটালিয়ানরাও এমন ট্রিটমেন্ট পায় না। বলল, আপনারা যদি যেতে নাই পারেন কাকিমা, তাহলে আমি খাবার সব নিয়ে আসবো হটকেসে করে। ছোটুদা সব গুছিয়ে দেবে। কি দরকার, তোমাদের বাড়িতে তো নেমন্তন্ন কম খাইনি আমরা, কোনো ফর্ম্যালিটি তো নেই। তোমার কাকাবাবুর যদি আবার বাড়াবাড়ি হয়, তার চেয়ে এক কাজ করো, 2টো নাগাদ উনি যখন ঘুম থেকে উঠবেন, তুমি কুঁড়িকে যদি একবার ওই আধ ঘন্টার জন্য পাঠিয়ে দিতে পারো। জানি তোমাদের অসুবিধা হবে, তবু কুঁড়ি এলে উনি ঠিক হয়ে যাবেন। সত্যি তো, বাবার এই অবিবেচনা আমার বিচ্ছিরি লাগে। নিজের বাড়ি ফেলে কি করে উনি এক্সপেক্ট করেন যে পরের বাড়ির মেয়ে সবসময় ওরই সেবা করবে? হাইট অফ ইনকনসিডারেশন, ছি। শুভেন উঠে দাঁড়ালো বুধাইয়ের আনা পরিষ্কার করে চাবিটা তুলে নিয়ে। কাকিমা বিষণ্ণ গলায় বললেন, তুমি পর বলে হয়তো ভাবো, কিন্তু মানুদা ওকে পর বলে মনেই করেন না, বরং মনে করেন কোনো বিশেষ দাবি আছে ওর কুঁড়ির ওপরে। কুঁড়ির এবং আপনাদের খাবারও আমি 2টোর সময় পৌঁছে দিয়ে যাব, আমি নিজেই। মানুদার সঙ্গে কিন্তু ঝগড়া করো না কুঁড়ির ব্যাপার নিয়ে শুভেন, প্লিজ। ঠিক আছে। ছবি কাকা ভালো হয়ে গেছেন 2 দিনের মধ্যেই। কুঁড়ি তাকে সঙ্গে করে গ্রিন ভ্যালি লজে বেড়াতেও এসেছিল কাল বিকালে। কালই পয়লা বৈশাখ গেল। মানুবাবুরই উৎসাহে ওদের বাড়ির বাগানের মধ্যে চাঁদের আলোয় নববর্ষ উপলক্ষে ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠানও হলো। ব্রাহ্ম সমাজ কম্পাউন্ডের দেবুবাবু আর অমলবাবুই একজন গাইয়ে এবং একজন বাজিয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। স্থানীয় একজন সাহিত্যিকও এসেছিলেন। হিন্দি তার মাতৃভাষা, কিন্তু বাংলা চমৎকার বলেন এবং নাকি লেখেনও সমীরবাবু। অঘোরবাবু অতুল প্রসাদের গান গাইলেন, বড় ভালো লাগলো শুভেনের। সঙ্গে ছিলেন রমেশবাবু, এসরাজ বাজালেন। মোটা সোটা সর্বদা পান খাওয়া ভদ্রলোক, দেখলেই মনে হয় ভালো মানুষ, দেখেই ভালো মানুষ মনে হয়। এরকম লোকের সংখ্যা বড় কমে যাচ্ছে এই পৃথিবীতে। সাহিত্যিক সমীর শর্মা কিছু বললেন, বিষণ্ণতা যেন মাখামাখি হয়ে আছে ভদ্রলোকের মুখটিতে। শুভেন কুঁড়ির কানের কানে ফিস ফিস করে সে কথা বলতেই কুঁড়ি বলল, দুঃখ তো সৃষ্টির বেশিটাই আসে। যার দুঃখবোধ নেই, দুঃখ নেই, তার কাছ থেকে আর যাই আশা করা যাক, সাহিত্য সৃষ্টি কখনোই আশা করা যায় না। শুভেন বাংলা সাহিত্যর কোনো খোঁজই রাখে না। ওখানে বাংলা পত্রপত্রিকা তো পায়েই না বলতে গেলে। পুজো সংখ্যা যদিও বা 1-2 আসে, তাও কাড়াকাড়ি করেই পড়তে হয়। বাংলা পত্রপত্রিকাই পায় না, অথচ তামিল, তেলেগু, মালায়ালাম, গুজরাটি, মারাঠি ভাষার পত্রপত্রিকাই দেখে তাদের অবাঙালি বন্ধুবান্ধবদের বাড়িতে। দোষটা বোধহয় প্রবাসী বাঙালিদেরই। কালই কুঁড়ি বলছিল, প্রবাস, তা সে যত দূর প্রবাসী হোক না কেন, প্রবাসী মাত্ররই নিজের ভাষা, সাহিত্য, সঙ্গীত এবং শিল্প সম্বন্ধে ঔৎসুক্য থাকা উচিত। যাদের নেই, সে জাতকে মরে যাওয়া জাত বলেই ধরে নেওয়া যেতে পারে। ছবি কাকিমা যে এত ভালো গান গাইতে পারেন তা কারোর কাছেই শোনেনি আগে শুভেন। ওনার গান শুনেও অবাক হয়ে গেল ও। কুঁড়ি গাইবার জন্য তৈরি হতেই মানুবাবু বললেন, ওরে রামু, মালি, তোরা সব কোথায় গেলি? পিয়ানোটা বয়ে নিয়ে আয় এখানে। ছবি কাকা বললেন, সে কি মানুদা,
ওই গন্ধমাদন পর্বত? এই মানুবাবুর দোষ। গান বাজনার জন্য এমন হাঁকডাক করেন যে পুরো রেশই কেটে যায় একেবারে। সুরের ব্যাপারে মানুবাবু একটু খাঁটো আছেন, ওর কানে সুর পৌঁছয় না, শব্দ পৌঁছয় শুধু। কুঁড়ি না না করে উঠল, বলল, না না না, টিউনিং খারাপ হয়ে যায় পিয়ানো অমন নড়াচাড়া করলে। আর টিউনিং? মৃণাল চলে যাবার পর আর কি হাত দিয়েছে এতে? তোমাকেই এটা দিয়ে দেব, এক্ষুনি নিয়ে যাও। গলা নামিয়ে মানুবাবুকে শান্ত করার জন্য কুঁড়ি বলল, এই বাড়িতে এটা থাকলেও তো আমারই হতে পারে। হঠাৎ খুশি হয়ে কি ভেবে মানুবাবু বললেন, তা পারে, তা পারে, তাই ভালো কুঁড়িমা। তারপর কুঁড়ি গান গাইল। হারমোনিয়াম আর তবলা নিল না, শুধুমাত্র এসরাজের সঙ্গেই গাইল একটি রবীন্দ্রসঙ্গীত। গানের সুব্যক্ত বাণীতে, সুরের স্নিগ্ধ শুদ্ধতা এবং ভাবের প্রসন্ন পরিমিতিতে সকলেই যেন সহসা বিদ্ধ হয়ে গেলেন। স্তব্ধ করে রাখল প্রত্যেককেই কুঁড়ির সেই গানের রেশ অনেকক্ষণ। বিদ্ধ সবচেয়ে বেশি হলো শুভেনী। কুঁড়ি তো জানে না যে কুঁড়ির ঘনবদ্ধ ফিনফিনে সুগন্ধি পাঁপড়ি ঢাকা মনকে অনেকখানি জেনে ফেলেছে শুভেন ইতিমধ্যেই। গানের মধ্যে দিয়ে অনেক কিছুই বলা যায়। গানে গানে না বলেও বলাবলি করতে পারেন গভীর মানুষেরা। না বলার মধ্যে দিয়ে কিছু বলার যে সৌন্দর্য, তার কথা শুধু গান ভালোবাসা মানুষেরাই জানে। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই গানটি তো সকলের জন্যই গাইল কুঁড়ি, কিন্তু গায়িকা এবং একজন মাত্র শ্রোতাই জানল যে এই গান শুধুমাত্র তাদেরই দুজনের। যা কুঁড়ি জানল না তাই হলো যে তার গান দিয়ে শুভেনকে ছোঁবার আগেই শুভেনের গায়ে তার পরশ লেগেছে। জানলে হয়তো লজ্জাই পেত, এমন করে না ফুটেও ক্রমশ ফুটে উঠতে পারত না প্রতিটি মুহূর্ত। কাল শেষ রাত থেকেই শুভেনের একটু জ্বর ভাব হয়েছে। কাউকেই জানায়নি তা, যদিও সঙ্গে ডিসপিরিন ছিল। ডিসপিরিন আর ক্রসিন খেয়ে নিয়েছে 1 কাপ গরম দুধ দিয়ে। কুঁড়ি আনন্দবাজার পত্রিকার একটি বিশেষ সংখ্যা দিয়েছিল পড়তে শুভেনকে। বারবার বলেছিল যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যাবৎ অপ্রকাশিত একটি লেখা হলুদ পাতাটি যেন অবশ্যই পড়ে ও। এইমাত্র লেখাটি পড়া শেষ করে সে উঠল। মনটা বড়ই খারাপ হয়ে গেল। যা কিছুই বড় বেশি ভালো তাই বুঝি মন খারাপ করায়। বিভূতিভূষণ লিখেছেন, দেবকন্যারা অনন্ত শূন্য থেকে নেমে এসে মন্দার ফুলের মালা হাতে নক্ষত্র জ্যোৎস্নায় পরিয়ে দেবে। বিশ্বের পূর্ণলোকের অনাহত নীরব সঙ্গীতে বসন্ত দিনের বিনারবে ছড়িয়ে অনন্ত দিন ধরে, চির চির যুগ ধরে। বঞ্চিত নিপীড়িত বুভুক্ষুদের উদ্দেশ্যে এক স্মৃতির স্তম্ভ কথা লিখে তারপর এই লিখেছেন। শুভেন সাহিত্য টাহিত্য বোঝে না, সে বিজ্ঞানের ছাত্র। তবে এইটুকু বোঝে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অন্য জাতের সাহিত্যিক ছিলেন। মাত্র 2টি বই পড়েছে তার, একটি দেবযান, অন্যটি আরণ্যক। একজন লেখকের মান বুঝতে তার এই 2টি বই যথেষ্ট। দ্য স্ট্রেংথ অফ এ চেইন ইজ ইটস উইকেস্ট লিঙ্ক কথাটা একজন সাহিত্যিকের সমগ্র সৃষ্টির বেলাতেও বোধহয় খাটে। ভাবল এই বই নিয়ে কুঁড়ির সঙ্গে আলোচনা করতে হবে। লেখাটিতে এমন এক বিষণ্ণতা প্রচ্ছন্ন হয়ে রয়েছে, শ্রাবণের মেঘলা আকাশের মতো। সেই বিষণ্ণতাই পটভূমির কাজ করেছে, অনুষঙ্গর কাজ করেছে। কুঁড়ি তো সাহিত্যরই ছাত্রী, সাহিত্য ভালোবাসে, বোঝে। ও এলে অনেক কিছু আলোচনা করবে ওর সঙ্গে। কুঁড়ি তাকে পথের কবি বইটিও পড়তে দিয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী। পড়বে নিশ্চয়ই সময় করে। বইটা টেবিলে রেখে এসে শুলো আবার। পূবের জানালা দিয়ে দেখা যাচ্ছে অমলতাস গাছে বাসন্তী রঙা ফুল নড়ছে হাওয়ায়। দুলে দুলেই কী যেন বলছে ওকে। জানলার মাথা ছাড়িয়ে অনেক দূর উঠেছে 5টা। শুভেন ভাবছিল, একজন মানুষের ভালোবাসার প্রকাশকে বিভিন্ন। একজনের অনুপস্থিতিকে যে এমনি একটা ফুলের গাছ দিয়ে ভরিয়ে রাখা যায়, তা বুঝি কুঁড়িদের মতো মেয়েরাই বোঝে। দেশের মেয়েরা কত সুন্দর, কত সুন্দর তাদের রুচি, কত গোপন তাদের ভালোবাসার প্রকাশ। বিদেশে আগে শরীর, তারপর অনেক ভালোবাসা।
এবং সেই ভালোবাসাও কেমন ম্যাটার অফ ফ্যাক্টের। এমিলি ব্রন্টির একটি বই পড়েছিল, উইদারিং হাইটস, ছেলেবেলায়। বিদেশে ভিসিআরে তার ছবিও দেখেছে। সেরকম ভালোবাসা সেই যুগের ইংলিশ মেয়েরাই জানত। এখনকার ভালোবাসা বড় ন্যাংটো। কুঁড়ি একদিন বলেছিল, ভালোবাসা কি প্রকাশ করার জিনিস? ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস। এই হচ্ছে এই দেশের মেয়েদের ভালোবাসার ধরন। কি সুন্দর, আত্মমর্যাদায় গভীর, কমনীয়তায় ভরপুর। কি হচ্ছে? পর্দা সরিয়ে কুঁড়ি ঢুকল ঘরে। শুভেন উঠে বসল, বলল, বসো বসো, এসো। আপনি উঠলেন কেন? কাকাবাবুই তো ফোন করলেন, বললেন আপনার নাকি জ্বর হয়েছে। পাগলাটাকে দেখে যাও এসে। মা মরা ছেলে, বাবাকে তো দেখতে পারে না দু চোখে। তুমি একটু এসো। বাবা রীতিমতন স্পাইং করছেন আমার উপরে, কাউকেই তো বলিনি আমি। অবশ্য দুষ্টর ছলের অভাব হয় না। আসলে তোমাকে না দেখে একবেলাও থাকতে পারেন না যে, ছেলের দোহাই দিয়ে আনা হলো তোমাকে। তা ছবি কাকা কেমন আছেন? কাকিমা সেদিন অনেক কথা বললেন। ছবি কাকাও নাকি কোনো গোলমাল করেন না তুমি থাকলে। তোমার মধ্যে কি আছে বলো তো? সবাইকে এমন করে বশ করে রেখেছো কি করে? ছবি কাকা, আমার বাবা, ছোটুদা, সকলেই তোমার কাছে জব্দ। কই, কাউকেই তো জব্দ করে রাখতে চাইনি আমি। জব্দ কথাটাই খারাপ। ওহ, সেটা মাফ করে দাও। আমার স্টক অফ ওয়ার্ডস বাংলায় খুবই সীমিত। পড়লেন বইটা? ভালো না? দারুণ, তবে মন খারাপ হয়ে যায়। সুইটেস্ট টেলস আর দোজ উইচ টেল অফ স্যাডেস্ট থিংস। শেক্সপিয়ার বোধ হয়। কাকাবাবু বায়না ধরেছেন, আজই সকলে মিলে রাজডেরুয়াতে মুনলাইট পিকনিকে যেতে হবে। তাই? আমি বলেছি আজ নয়, আজকালের মধ্যেই এক পশলা ঝড় বৃষ্টি হবে এবং বৃষ্টির পরেই গাছে গাছে নতুন পাতা গজাবে। গ্রীষ্ম আসবে দিকে দিকে পলাশ আর শিমুলের ধ্বজা উড়িয়ে। তখন করঞ্জ ফুটবে বনে বনে। মহুয়া আর করঞ্জের গন্ধে মাতাল হাওয়া হবে। তখন গেলে কি ভালো হয় না? তুমি যেখানে থাকো সেখানেই তো মাতাল হয় হাওয়া। থাক, আর কাবি করতে হবে না। সেদিন যে গানটা গাইলে তুমি, এখনও কিন্তু কানে লেগে আছে। ঘুমে, জাগরণে, চান করার সময় একা পথ হাঁটতে হাঁটতে ভ্রমরের মতন গুঞ্জরণ করছে সেই গান আমার কানে কানে, মনে মনে। কার গান এটা? ওমা, রবীন্দ্রনাথের তো। তোমার মতো ভালো আর কেউ বোধহয় এই গান গাইতে পারবে না। তোমার সঙ্গে যিনি এসরাজ বাজালেন তিনিও কিন্তু দারুণ বাজান। রমেশবাবু? হ্যাঁ, বাজনার চেয়েও বেশি ভালো লাগে আমার মানুষটিকে। আপনি অশেষদার এসরাজ শুনেছেন? কে অশেষদা? আমি আর কাকি বা চিনি। আহা, ছড় যেন কথা বলে, কান্না পেয়ে যায় আমার অশেষদার বাজনা শুনলে। তা এরা সব ইন্ডিয়া ফেস্টিভ্যাল বা লন্ডনের বেঙ্গলি ফেস্টিভ্যালে নিমন্ত্রিত হননি? মাথা খারাপ? গুণীর সঙ্গে নিমন্ত্রণ আর পুরস্কারের কোনো সাজুজ্যই নেই এদেশে। গান বাজনা লেখা নিয়ে এখন ব্যবসা চলছে তো। মিডিয়া যাকে বাঘ বানাচ্ছে সেই বাঘ। কাগজে বাঘে ছেয়ে গেছে দেশ। অবশ্য শিগগিরই এদের রং চটে যাবে, কাগজ ছিঁড়ে যাবে, পথের ধুলোয় বৃষ্টির জলে কাটা ঘুড়ির মতন পড়ে থাকবেন যে অনেকেই। তা তারা নিজেরাও জানেন না। গুণীর যদি অভিমান না থাকে, তিনি যদি অন্তর্মুখী না হন, তাহলে ইন্স্যুরেন্সের দালালি করাই তো ভালো ছিল এদের। এইসব দুর্গম নিঃসঙ্গ গভীর এলাকাতে আসা কেন? আমাদের দেশের লেখকদেরও কি লক্ষ লক্ষ টাকা রোজগার? অনেকেরই আছে, তবে বেস্ট সেলার দিয়ে এখনও এদেশে সাহিত্যের বিচার হয় না। এইটাই একমাত্র আশার কথা। অবশ্য তার মানে এই নয় যে বেস্ট সেলার হওয়া বইমাত্রই মাইনর সাহিত্যকর্ম। এক্সেপশনস প্রুভ দ্য রুল। তবে বেশিরভাগ বেস্ট সেলারের লেখকই সাহিত্যের পরীক্ষায় আলটিমেটলি ফেল করেন বলেই দেখা যায়। তারপরেই কথা ঘুরিয়ে কুনি বলল, বাবা, কথাবার্তা বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। তাছাড়া আমার যোগ্যতাও নেই এইসব নিয়ে আলোচনা করার। দুপুরে কি খাবেন তাই বলুন। কি আবার খাবো? যা দেবে ছোটুদা আর রহিম। সুজির খিচুড়ি খাবেন? দেখি জ্বর আছে কিনা। বলেই এগিয়ে এসে শুভেনের কপালে হাত রাখল কুঁড়ি। শুভেনের মনে হলো মরেই যাবে ভালো লাগায়। কুঁড়ির গায়ের গন্ধ কাছে থেকে পেল, কোনো সুগন্ধি গাছের গায়ের গন্ধের মতো।
ভালো লাগায় চোখ বুজে এলো ওর। মায়ের হাতের পরশের কথা মনে পড়ল। এ কি, জ্বর তো আছে দেখছি এখনো সামান্য। আমি যাই, আপনার জন্য একটু সুজির খিচুড়ি রান্না করে দেব, আশা করছি ভালো লাগবে। না গিয়ে আমার সঙ্গে গল্প করলেই তো আরও বেশি ভালো লাগতো। আমার কাছ থেকে চলে গেলেই সেই জেলাস বুড়োর খপ্পরে গিয়ে পড়বে, তখন তোমার কাছে আর যায় সাধ্ধিকার। এমন অসভ্য না, নিজের বাবাকে কেউ এসব বলে? ভারী খারাপ আপনি। আমি আসছি, বলে খবর পাঠাবো, খাবার টেবিলে চলে আসবেন। অলস অবসরে আর একবার ঘুমিয়ে নেবার চেষ্টা করল ও। এই আবহাওয়া, ঝরা পাতার মর্মর ধ্বনি, এই আরাম, আদর, যত্ন, আবেশ, এই সবই এখানের মানুষকে কুঁড়ে করে দেয়, মেটেরিয়ালিস্টিক অ্যাম্বিশন নষ্ট করে দেয়। সমস্ত পশ্চিমী পৃথিবী তাই দাপাদাপি করে যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা কোলবালিশ কোলে নিয়ে ঘুমিয়েই আছি। শুভেন ভাবল। এই কথাই বাবাকে একদিন বলেছিল শুভেন খেতে বসে। বাবা বললেন, এগিয়ে তো যাচ্ছে বটে, কিন্তু যাচ্ছেটা কোথায় তা ভাবারও অবকাশ যে তাদের নেই। যারা মানুষ তারা দিনের মধ্যে, মাসের মধ্যে, বছরের মধ্যে অনেকখানি সময়ই একা থাকে, টু কারেক্ট দেয়ার বেয়ারিংস। তোমাদের কম্পিউটারে গার্বেজ ফিড করলে যেমন গার্বেজই বেরোয়, মানুষের জীবনী শক্তিকেও গার্বেজ চালিত করলে জীবনের নিটফল হয় গার্বেজ। তোমরা যেমন হচ্ছ, এতে তো কোনো ভুল নেই ছোট। আমি যেমন লাউঞ্জ স্যুট ছেড়ে লুঙ্গি ধরেছি, ওরাও একদিন সব ভুলে বলে আমাদের দিকে তাকাবে হতাশায়, অনুশোচনায়। সেই দিন এলো বলে দেরি নেই। ভালো থাকা, ভালো খাওয়া, অঢেল টাকার চেয়েও জীবনে চাইবার মতন আরও ঢের ঢের বড় জিনিস আছে। বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বলে একটা বই আছে, পড়ে দেখো। যে মানুষ সুখকে পায় না, সুখ বলতে আমি আরাম বলছি না, বলছি গভীর আত্মিক আনন্দ, সে মানুষের আর সমস্ত প্রাপ্তি বৃথা। এখন হয়তো বুঝবে না, পরে বুঝবে। আমি চেয়েছিলাম যে আমার বয়সে এসে আমি যেমন বুঝেছি, তেমন করে না বোঝার চেয়ে তোমার দিন থাকতে থাকতেই তুমি বোঝো। মেক হে while the sun shines, young man. শুভেন লক্ষ্য করছে যে একদিনে অনবধানেই তার মন ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। কুঁড়ির আশ্চর্য ব্যক্তিত্ব তাকে ক্রমশ বিদেশ বিমুখ করে তুলছে। বাবাও ক্রমান্বয়ে চেষ্টা করছেন তার সেন্টিমেন্ট তো বটেই, তার বিবেচনাও ঘোলা করে দিতে। সে হিউস্টনে যে বিশাল কর্মযজ্ঞের মধ্যে আছে, মহাবিশ্ব আবিষ্কারের যে তীব্র উন্মাদনা, বিশ্বের আধুনিকতম ক্রিয়াকাণ্ডের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাটা যে কত বড় ব্যাপার, তা এরা কেউই বুঝছে না। নিজেরা না বুঝে ক্রমশ শুভেনের মনকে দুর্বল করে দিয়ে চলেছে। যে মরুবিজ্ঞানী অ্যান্টার্কটিকাতে তাঁবুর নিচে বছরের পর বছর থাকেন, যে মানুষ একা পালতোলা নৌকো ভাসিয়ে কম্পাস পর্যন্ত না নিয়ে এখনকার দিনেও মহাসমুদ্র পার হবার তাগিদে ভেসে যান, তারা যে কেন যান তা এরা কেউই বুঝতে চেষ্টা করেন না। কুঁড়ির মতন মেয়েকে কে না চায় স্ত্রী হিসেবে? কোন পাষণ্ড, কোন ঋষি তাকে না করতে পারে? মৃত্যুপথযাত্রী অশীতিপর বাবার হাত জড়ানো আন্তরিক অনুরোধ কোন হৃদয়হীন ছেলেরই বা ফেলতে ইচ্ছে করে? সেই দুর্বল শিরা বের করা হাত দুখানি ছাড়িয়ে তাকে মৃত্যুর পথে অনিবার্যভাবে ঠেলে দিয়ে কোনো ছেলে চায় কি দিগ্বিজয় বেরুতে? টাকা নয়, আরাম নয়, বিলিয়নিয়ার হবার স্বপ্নও নয়, তার চেয়ে অনেক অনেক বড়, সম্পূর্ণ নৈর্ব্যক্তিক এক দুর্বার স্বপ্নকে রূপ দেওয়ার চেষ্টা করছে পৃথিবীর প্রায় সব দেশের বিজ্ঞানীরা একত্রিত হয়ে হিউস্টনে। কেউ যদি বলেন যে এইসব স্টার ওয়ারের প্রস্তুতি, আমেরিকার মহাকাশকে জয়ের স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, সেখানে একচেটিয়া একাধিপত্য করার হীন প্রয়াস, তাহলে তা সর্বাংশেই ভুল। চাঁদ সদাগরের মতন, রবার্ট ব্রুসের মতন, লিভিংস্টোনের মতন, বার্টোল্যান্ড ডয়াসের মতো, ক্যাপ্টেন কুকের মতো আবিষ্কারের, জানার, জয় করার তীব্র নৈর্ব্যক্তিক বাসনাতে ভর করেই বিভিন্ন দেশ থেকে আসা বিজ্ঞানীরা যে একীভূত চেষ্টা চালাচ্ছেন, তাকে যদি বাবা অগ্রগতি বলে না মানেন, তাহলে ও কী করবে? মা একটা গান গাইতেন রবীন্দ্রনাথের, পিয়ানোতে বাজিয়ে।
মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। তোমার ছোট খোকাই সেই একা মানব বাবা। তুমি আমার কাজে গর্বিত না হয়ে আমাকে তিরস্কারই করছো সবসময়। আমি তো সত্যি সত্যি একা নই। আমারই মতো অনেক আদরের ছোট খোকারা হাতে হাত ধরে নির্বিশেষে চেয়ে আছে এই মহাকাশের অসীম রহস্য মাঝে। আমরা যা করছি তা আমার একার জন্য নয়, আমাদের জন্য নয়, আমেরিকা বলে কোনো একটি বিশেষ দেশের জন্য নয়। আমরা মানুষের সবচেয়ে গৌরবময় এক যূথবদ্ধ চেষ্টাতে নিয়োজিত আছি। বাবা মা ছেড়ে নিজের দেশের ঘরের আরাম, নিজের দেশের ফলের গন্ধ, নিজের দেশের কুঁড়িদেরও ছেড়ে অনেক দেশের অনেক কুঁড়িকে শুকিয়ে ফেলেই এক দারুণ আন্তর্জাতিক ফুল ফোটাবো আমরা। তোমরা কোথায় বুকে জড়িয়ে চুমু খেয়ে আবার ঠেলে দেবে বীর সব জাতির মায়েরা তাদের ছেলেদের যেমন করে যুদ্ধ পাঠাতেন, তা না, জড়িয়ে মরিয়ে এক কাঁথার নিচে বসে বাবা মা বউ ছেলে নিয়ে বর্ষার দিনে মুড়ি তেলে ভাজা খেতে বলছো তুমি আমার মডার্ন অ্যাগনস্টিক বিজ্ঞান বিশ্বাসী বাবা। তোমার কাছ থেকেই তো এই বিশ্বজয়ের মন্ত্র পেয়েছিলাম একদিন। আজ মহা বিশ্বজয়ের দরজায় দাঁড়ানো আমিকে তুমি এমনি করে পিছনে টানছ? ছি বাবা, ছি। যার যত বড় প্রার্থনা তত বড় মূল্য দিতে তাকে হয়। বিনামূল্যে কিছুই কি মেলে? চলো। ছোটদা ঘরে ঢুকল। জ্বর কত? প্রায় নেই বলতে গেলে। বাবু খেতে এসে গেছেন। কুঁড়ি দিদিমণি তোমাকে ডাকছে। সুজির খিচুড়িটা যা রেঁধেছে না, ওহ, আমি একটু চেখেছিলাম। চোখ বড় বড় করে বলল শুভেন। চমৎকার। সুজির পায়েসের কথা জানতাম, কিন্তু খিচুড়ি তো কখনো খাইনি। মধ্যে আবার আলু, পটল, নারকেল কুঁচি, কিশমিশ, বাদাম সব দিয়েছে, একবারে দরাজ হাতে ঘিটাও। মারহান থেকে টিন খাওয়া ঘি তৈরি হয়ে আসে। এমন একজন গিন্নি যদি বাড়িতে থাকতো, খেয়ে দিয়ে আমাদেরও একটু সুখ হতো বুড়ো বয়সে। বাবুর জন্য রহিম যা রেঁধেছিল, বাবু তো সব সরিয়ে দিলেন, বললেন নেই চলেগা, হাম কুঁড়ি মা কা বানায়া হুয়া খিচুড়ি হি খায়েগা। খুশি হলে কি বাবা হিন্দি বলেন নাকি? হ্যাঁ তো, বহুদিনের অভ্যাস। খুশি হলেই হিন্দি, আর রেগে গেলে ইংরেজি। তুমি কি ভুলে গেছো? সবই ভুলে গেছি। আমি তো আর তোমাদের কেউ নই। তোমাকে আমাদের সবই করে নেবার চেষ্টা তো চালাচ্ছি সব সময়। তুমিই তো বাগড়া দিচ্ছ। আজ কুঁড়ি একটি ফলসা রঙা শাড়ি পরেছে সাদা ব্লাউজের সঙ্গে, খোঁপা করেছে এলানো। কানে শাড়ির সঙ্গে মানিয়ে পরা একজোড়া অ্যামিথিস্ট পাথরের দুল। অ্যামিথিস্টেরই একটা হার পরেছে, অ্যামিথিস্টেরই আংটি। হালকা ফলসা রঙা লিপস্টিক দিয়েছে ঠোঁটে। গরম পড়েছে, রুখু রুখু ভাব হাওয়ায়। ঠোঁট চড়চড় করে। শুভেনও পেট্রোলিয়াম জেলি মেখেছে চান করে উঠে ঠোঁটে। এই যে, কেমন আছিস? ভালোই। দেখ দেখ, আজ কি রান্না হয়েছে তোর জন্য। বলেই নিজে চামচে করে তুলে নিজের প্লেট থেকে এক চামচ মুখে দিয়েই গাঁ গাঁ করে উঠলেন মানুবাবু। কুঁড়ির চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। একটি সাইড প্লেট দৌড়ে পাশে নিয়ে গিয়ে বললেন, কাকাবাবু ফেলে দিন, ভীষণ গরম আছে তো। বাবা চোখ মুখ কপালে তুলে উগড়ে দিলেন গরম সুজির খিচুড়ি সাইড প্লেটে। কী যে করো বাবা, এগুলো খাবে তুমি? ঘিতে সাঁতার কাটা যায় যে। এ তো আমার জন্য বানানো হয়নি। অসীম যত্নে যিনি বানিয়েছেন, তিনি তোমার মুখরোচক করেই বানিয়েছেন। এই 10 দিনেই আমার বেল্টে 3 ঘর এগিয়ে গেছে ভুঁড়ি। স্বাস্থ্যের লক্ষণ। ভালোই তো, না এগোলেই বলতাম তুই নিমো খারাম। কোথা থেকে একটা হাত পাখা এনে হাওয়া করতে লাগলো কুঁড়ি মানুবাবুকে আর তার প্লেটে সুজির খিচুড়িকে। ঠান্ডা হয়ে বাবা বললেন, ছোটু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আজকেও? শুভেন আতঙ্কিত গলায় বলল, রোজই। এই পেঁয়াজ কাঁচা লঙ্কার জোরেই তো এই 83 বছরেও কেমন ব্যাটিং করছি বল। রোজ খাবি। আমাদের দেশের গরিবদের এই তো আসল এনার্জি গিভার। পোর্টের ওয়ার্কার, রিক্সা পুলার, ট্যাক্সি, ট্রাক ড্রাইভার সবাই খুব করে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খায়।
আর কিছু খাক আর না খাক। শুভেন চামচে করে একটু খিচুড়ি মুখে তুলল। উপাদেয়। মানুবাবু বললেন, হাত দিয়ে খা বেটা, আমার সাহেব হয়েছেন। দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। কুঁড়ি আর ছোটুদা হেসে উঠল। চামচ রেখে হাত দিয়েই খেতে যাচ্ছিল শুভেন। কুঁড়ি বলে উঠল, হাত ধুয়ে নিন, এই যে চলুন বেসিনে। ছোটুদা, তোয়ালে আছে, সাবান নেই কিন্তু। ছোটু, সাবান, ইডিয়েট। জায়গার জিনিস জায়গায় থাকে না কেন, হ্যাঁ? হাত ধুয়ে এসে শুভেন আবার বসল। তুমি খাবে না? কুঁড়িকে শুধুল। বসবো, আপনারা খেয়ে নিন। হাত পাখা দিয়ে দুজনকেই হাওয়া করতে লাগলো কুঁড়ি পাশে দাঁড়িয়ে। ফ্যান কি হলো? লোডশেডিং। জেনারেটরের কি হলো ছোটু, ইডিয়েট? আমার ছেলে গরমে ঘামবে আর তোমাদের হাওয়া খাওয়ার জন্য জেনারেটর কিনেছি আমি? তেল নেই তো, রামুকে আনতে পাঠিয়েছি। নেই কেন? ছেলে খেতে বসে কষ্ট পাচ্ছে, স্টুপিডের দল। আরে অনেক দিন তো লোডশেডিং হয়নি। নো এক্সপ্লানেশনস, আই বিলিভ অনলি ইন রেজাল্টস। স্টপ ইট। আর কখনো যেন এরকম না হয়। তুমি বসে পড়ো। এইটা কি প্রি হিস্টোরিক সব সিস্টেমস নাকি মেয়েরা পরে খাবে? ছোটুদাকে আমি কোম্পানি দেব, একা তো আর খাবো না। তোমার আমেরিকান কায়দা এখানে চালিও না তো। এখানে মেয়েরা পরেই খায় এবং খাবে। তাদের আমরা ছোট করে দেখি না, তারা নিজেদের বড় করে দেখে এবং পরে খেয়েই আনন্দ পায়। যে দেশের যেটা রীতি। সিস্টেমটাকে পলিউট করে দেওয়ার চেষ্টা করো না ছোট। কুঁড়ি মানুবাবুর দিকে পাশ ফিরিয়ে চোখ মিচকে হাসল শুভেনের দিকে চেয়ে। শুভেন কিছু বলল না। বুঝলি মা, তুই যেমন রান্না করিস, তোর অন্য কোনো গুণ বা রূপ যদি আদৌ না থাকতো, তাহলেও শুধু হাতের রান্না খেয়েই যে কোনো পুরুষ তোর প্রেমে পড়ে যেত। একটা লঙ্কার আধখানা কামড়ে খেয়ে বললেন, অবশ্য সে যদি নেহাত পাষণ্ড বা হাফ উইট না হয়। মানুষের চেহারা ধরলেই তো আর মানুষ হয় না। নিশ্চয়ই। কি নিশ্চয়ই? কোনটা নিশ্চয়ই? তুমি পাষণ্ড না হাফ উইট, কোনটা তুমি? আমার কথা তো হচ্ছে না। তবে কার কথা হচ্ছে? এখানে দ্বিতীয় কোন পুরুষ আছে যে প্রেমে পড়তে পারে? প্রেমে সবাই পড়তে পারে, তার আবার সময় অসময় কি, আর বয়সই বা কি? ইউ শাট আপ, পাষণ্ড, হাফ উইট। প্রেমের অথরিটি এলেন। কি বোঝো তুমি প্রেমের? যদি বুঝতে তো। কাকাবাবু, বাইরের লোক আমাকে ডেকে যদি আপনি সবসময় শুভেন্দার সঙ্গে ঝগড়াই করেন, আমি তাহলে কিন্তু এক্ষুনি চলে যাচ্ছি। আমার এই অশান্তি একদমই ভালো লাগে না। তাছাড়া শুভেন্দাকে বাচ্চা ছেলে যে সবসময় আপনি এমন করে পেছনে লাগেন? তোমার কাছে সে লায়ক হতে পারে, বিরাট লোক। আমার ছোট খোকা আমার কাছে চিরদিনই ছোট খোকা। এমন করলে আপনারা আড়ালেই করবেন। বাইরের মানুষের সামনে এমন কেউ করে? কে এখানে বাইরের মানুষ? আমি তো বাইরের মানুষ। তুমি বললেই তো আর হয়ে যাচ্ছ না। তুমি 100 বার এই বাড়ির মানুষ। এই কথা কি ছোট খোকার কনফার্মেশনের অপেক্ষায় আছে নাকি? সে পর হলেও হতে পারে, তুমি নও। সার্টেনলি নট ইউ। শুভেনের বিরক্তি এবং অস্বস্তি দুই লাগছিল। সবই বোঝেও, তবু করার কিছু নেই। শুভেন হাওয়া ঘুরোবার জন্য বলল, বাবা, রাজডেরওয়া ন্যাশনাল পার্কে কবে যাওয়া হচ্ছে তাহলে? মানুবাবু অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, গেলেই হয়। কুঁড়ি যা ঠিক করবে তাই হবে। আমি এই বাড়ির কন্ট্রোলস অনেক দিন আগেই ওর হাতে দিয়ে দিয়েছি। আর ডিসিশন উইল প্রিভেলস ওভার আদার্স। ভালোই করেছ। এরপর শুভেন খেতে খেতে আর কোনো কথাই বলল না। শরীরটাও ওর ভালো ছিল না। কুঁড়ি খুবই অপ্রস্তুত এবং এম্বারেসড ফিল করছিল। বলল, রান্না খারাপ হয়েছে বলে কি সেকেন্ড হেল্পিংও নিলেন না? না না, রান্না তো খুবই ভালো হয়েছে। কেন জানে না, শুভেনের ভীষণ কান্না পাচ্ছিল। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর সে বিদেশে বসে কেঁদেছিল, কিন্তু গোপনে নিজের ঘরে। কেউ জানতে পায়নি। কিন্তু এখন মনে হচ্ছে ও কান্না সামলাতে পারবে না। ডক্টর শুভেন চ্যাটার্জি ডুঁকড়ে কেঁদে উঠবে যেন। বাবাটা তার এক অদ্ভুত একগুঁয়ে ইনকনসিডারেট এবং ওয়ান ট্র্যাক্ট মাইন্ডের লোক চিরদিন। তিনি যা চাইবেন যেন তেন প্রকারেণ তা ঘটিয়েই ছাড়বেন। কোনো রকমের চেয়ারটা পেছনে ঠেলেই বেসিনে মুখ ধুয়ে ও নিচে নেমে গেল, কাউকে যাই পর্যন্ত না বলে, মানুবাবুকেও না।
স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কুঁড়ি এবং ছোটু। মানুবাবু গুম হয়ে বসে বাঁধানো দাঁতে টুথপিক দিয়ে খোঁচাচ্ছিলেন। কুঁড়ি বলল, বাষ্পরুদ্ধ কণ্ঠে, কাকাবাবু, আমি আর কোনোদিনও আপনাদের বাড়িতে আসব না। মানুবাবু অন্যদিকে চেয়েছিলেন, বললেন, ঠিক আছে, তুমিও তো আগের ছেলেরই মতো বড় হয়েছ, তোমারও ইচ্ছা অনিচ্ছা নিশ্চয়ই আছে। যা ভালো মনে করো করবে, তাই হবে, আর এসো না। কথাটা কুঁড়ির যত হেনস্থায়ী হোক না কেন মানুবাবুকে ভয় দেখাবার জন্যই বলেছিল। উনি যে এরকম ঠিক আছে বলে ফেলবেন তা একবারও ভাবেনি। কুঁড়ি আর ছোটুদা খাবার ঘর থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। চলো এবার আমরা খাই গিয়ে। ছোটুদা কুঁড়ির কনুই ধরে বলল। কুঁড়ি ছোটুদার দু চোখে দু চোখ রেখে বলল, না ছোটুদা, আমি খাবো না আর আজ, ইচ্ছে নেই আর খিদেও নেই। বলেই সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। নামতে নামতে মুখ না ফিরিয়েই পরিষ্কার গলায় বলল, ছোটুদা, কাকাবাবুকে একটু দেখো, আর তোমার ছোট দাদাকেও, যতদিন তিনি ওখানে থাকেন। ছোটু বলল, ছোট দাদার সঙ্গে আর একবার দেখা করে যাবে না? না। কুঁড়িকে গেট অবধি পৌঁছে দিয়ে ছোটুদা বলল, সঙ্গে যাব কি? কেন না, এখন তো দিনের বেলা। স্লথ পায়ে সিঁড়ি চড়ে চড়ে ছোটুদা আস্তে আস্তে ওপরে উঠে এলো খাবার ঘরে। রামু বাসন সব পরিষ্কার করে নিয়ে গেছে। টেবিল আবার কভার দিয়ে ঢাকা হয়েছে। মধ্যে রোজেনথালের ফুলদানিটি মায়ের বড় প্রিয় ছিল, ফুলের বোল। কারেন্ট হঠাৎই এসে গেল। পাখাটা ঘুরছে এক পয়েন্টে। পুরনো দিনের পাখা, আস্তে ঘুরলে চিরিক চিরিক করে শব্দ করে একটা, আর জোরে ঘুরলে ঝড়ের মতন আওয়াজ হয়। মানুবাবু খাবার টেবিল ছেড়ে উঠে বসলেন ইজি চেয়ারটাতে। কথা না বলে ছোটুদা পানের ডিবে, জর্দার কৌটো সব এনে ইজি চেয়ারের পাশের পায়াতে রাখল। তারপর বলল, বাবু। মানুবাবু পিছনের উপত্যকার দিকে উদাস চোখে চেয়ে আছেন। দেখছেন আবার দেখছেনও না। শালবনে ফুল এসেছে, নীল মেঘ জমছে পরতের পর পরত পশ্চিমে ঘন সবুজ বনের মাথায়, পাহাড়ের পায়ের কাছে। তার দৃষ্টি অনেকই দূরে মেলা। কাছের কিছুই তার চোখে পড়ছে না। কাছের কোনো ব্যাপারই যেন আর দামি বা বড় নয় তার কাছে। সবই যেন আউট অফ ফোকাস। ছোটুদা আবারও ডাকল, বাবু। মানুবাবু মুখ ঘোরালেন ছোটুদার মুখে। অনেক দূরে জুম করা ক্যামেরা যেন ফিরে এলো ক্লোজ আপের শট নিতে, খুব কাছে। ছোটুদা দেখল বড় বড় জলের ফোঁটার ধারা নেমেছে মানুবাবুর চোখ দিয়ে। ছোটুদা হতভম্ব হয়ে বাবুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। মায়ের মৃত্যুতেও বাবুর চোখে জল দেখেনিও, কোনো দিন দেখেনি। মানুবাবু তোয়ালে দিয়ে নিজেই জল মুছলেন চোখের। বললেন, বস ছোটু, বস, ওই সামনের চেয়ারটাতে বস। ইতস্তত করে ছোটুদা শেষে বসেই পড়ল চেয়ারটাতে। কখনোই বাবুর সামনে চেয়ারে বসেনি। মানুবাবু স্বগতোক্তির মতন বললেন, সারাটা জীবনই যা বলতে চাইলাম ঠিক তার উল্টোটাই বলে এলাম সবাইকে। মৃণালিনীকে, তোকে, ছেলে মেয়েদের, এমনকি আজ কুঁড়িকেও। আমি বড্ড অভিশপ্ত রে। দীর্ঘ জীবন, সম্পত্তি, ছেলে মেয়ে, এসবই বোধহয় অভিশাপ। ছোটুদা চুপ করে রইল। মানুবাবু অনেকক্ষণ চুপ করে আবারও বাইরে চেয়ে রইলেন। অনেকক্ষণ পর আবার ছোটুদার দিকে ফিরে বললেন, তাও মৃণাল আর তুই একমাত্র আমাকে বুঝেছিস। মানে আমি যা বলি আর যা আমি আসলে বলতে চাই তা একমাত্র তোরাই বুঝতে পারিস। আমার স্বভাবটাই, ভালোবাসা আমার বুকেও কম নেই রে, শুধু তা ঠিকভাবে প্রকাশ করতেই শিখলাম না। এদিকে দিনও তো ফুরিয়ে এলো। এই পাপের প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হবে। আমার বাইরেটাই সকলে দেখল, ভিতরটা কেউ শুনল না। বাবু, ওষুধ খেতে হবে। আপনি আধখানা ক্যাম্পোজও খান। এত উত্তেজনা আপনার পক্ষে ঠিক নয়। আমার পক্ষে আর কিছুই ঠিক নয় রে। এই বেঁচে থাকাটাও আর ঠিক নয় রে ছোটু।
জীবনের শেষ যে গন্তব্যটুকু ছিল, শেষ চাওয়াটুকু, সেটাও বুঝি পূর্ণ হলো না, পূর্ণ হবে না। আচ্ছা বলতো ছোটু, মানুষ কেন বিয়ে করে, কেন সংসার করে, কেন তাদের ছেলে মেয়ে হয়, কেন বুকের রক্ত দিয়ে পাখির ছানার মতো তাদের বড় করে তোলে মানুষ? কেন বলতো, কেন? শুধু কি এই জন্যই? আর আমাদের সব সুখই ওদের সুখ, ওদের স্বাদ, ওদের খুশির জন্য, যে ওদের বড় করে মানুষ করে তুলতে গিয়েই ফুরিয়ে দিলাম। শুভেনের জ্বরটা একটু বেড়েছে বোধহয়। উঠে একটা আস্ত ক্রসিন খেল শুভেন। শারীরিক অস্বস্তির মধ্যে মানসিক অস্বস্তিটাও তো কম নয়, তাই ঘুম আসছিল না। পাখাটা এক পয়েন্টে দিয়ে কোলবালিশটা জড়িয়ে ও ঘুমিয়ে পড়ল এক গ্লাস জল খেয়ে পাশ ফিরে। হাজারিবাগের জলটা ভারী মিষ্টি, আর খিদেই যে পায় এই জলে। হাজারিবাগের সবই খুব মিষ্টি, অতীত, বর্তমান, বাবা, ছোটুদা, কুঁড়ি। শুধু নিজেই ওদের কারোর যোগ্য নয়। মাঝে মাঝেই নিজেকে গুলি করে মেরে দিতে ইচ্ছে হচ্ছে ওর কদিন হলো। কী যে করবে ও জানে না। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।